আমরা আছি ভারতবর্ষের সবচেয়ে বড় বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটা মায়াপুর টিওপিপি মন্দির। এই হচ্ছে সেই মন্দির। 1000 crore আর ডোনেশন কে দিয়েছিলেন? 300 কোটি টাকা। আপনি ফোন জমা রাখতে পারবেন, কারণ কোনো রকমের অ্যান্ড্রয়েড থেকে স্টার্ট করে কোনো কিছু আপনি ভিতরে নিয়ে যেতে দেবেন। স্বামী প্রভুপাদর পুষ্প সমাধি। 2 বছর আগে ভাইবস আলাদা ছিল, এখনকার ভাইবস আলাদা। এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্যতম ধর্মীয় স্থান মায়াপুরে। মায়াপুরের ইস্কন মন্দির, যা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সমিতি নামেও পরিচিত, আধ্যাত্মিকতার এক আলোকবর্তিতা হিসেবেও দাঁড়িয়ে আছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে থাকে। মায়াপুর মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবেও পরিচিত, যেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন দর্শন আসেন। মায়াপুর তার বৃহৎ উৎসবের জন্য বিখ্যাত, বিশেষ করে বার্ষিক পূর্ণিমা উদযাপনের জন্য, যা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবসকেও স্মরণ করে থাকে। এই সুন্দর শহরটিকে কৃষ্ণ ভক্তদের দ্বারা পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। শহরের শান্ত পরিবেশ এবং সমৃদ্ধ ইতিহাস এটিকে আধ্যাত্মিক বিকাশের জন্য যারা আগ্রহী তাদের জন্য একটি অনন্য গন্তব্য করে তোলে। এছাড়াও শ্রী মাধব মায়াপুরে অবস্থিত টিওভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির তৈরি হচ্ছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ ও চমকপ্রদ ধর্মীয় স্থাপত্য বহন করছে। এই মন্দিরটিও ইস্কনের উদ্যোগে নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক প্রযুক্তি ও প্রাচীন বৈদিক জ্ঞানের মিলন ঘটেছে। এই ভিডিওতে আপনি এই টিওভিপি মন্দিরের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আপনিও যদি এই মায়াপুরের ইস্কন মন্দিরে আসতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কলকাতা থেকে আপনি এই মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, ভোগ প্রসাদ কিভাবে পাবেন। এই চন্দ্রোদয় মন্দির ছাড়াও আপনি একদিনে আর কোন কোন মন্দির বা দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারবেন ও নতুন নির্মীয়মান টিওভিপি মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের আমাদের এই যাত্রা শুরু হয়েছিল আমাদের প্রাণের শহর কলকাতার সুভাষগ্রামের বাড়ি থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 6:10। আমাদের অনেক ভোরবেলা বেরোনোর কথা ছিল, এখন রেডি হচ্ছি আমরা, তো এক্ষুনি বেরিয়ে পড়বো। কালকে রাত্রেবেলা অনেক দেরি করে কারেন্ট এসছে, তো ঘুমাতে পারিনি ঠিক করে, তাই জন্য একটু লেট হয়ে গেল। তো 4টের সময় বেরোনোর কথা, এখন বাজে 6:10 হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, আমরা রেডি। কেমন লাগছে আমাদেরকে দেখো, কেমন লাগছে আমাদেরকে একটু বলো কমেন্টে। রাইডিং গিয়ার্সে দুজনেই রেডি মোটামুটি। আটকে দিচ্ছি আমি। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো উই আর ফুল রেডি টু গো। তো সকাল সকাল মাকে টাটা বলে আমরাও আজ বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই আমরা ডাইরেক্ট চলে গেছিলাম আজকে নরেন্দ্রপুর পেট্রোল পাম্পে আমাদের বাইকটাকে ফুয়েল আপ করতে, কারণ বাইকে একটুও তেল ছিল না। বাইকের তেল ভরিয়ে আমরা সোজা পাটুলি, রুবি, অজয়নগর, চিংড়িঘাটা ও সল্টলেক হয়ে আমরা কানেক্ট করেছিলাম যশোর রোডে। আর আমরা সেখানে আমাদের প্রথম চা পানের বিরতি নিয়েছিলাম একটা। 7:40 আর ম্যাডাম বলছে আমার ঘুম পেয়ে গেছে, তাই একটু দাঁড়ালাম চা খেতে। ঘুম পাচ্ছে? ঘুমটা এত দূর চলে এসেছি, আমি এরকম করছি গাড়িতে বসে, তাই জন্য দাঁড়ালাম চা খেয়ে নিতে। চাটা খেয়ে 5-10 মিনিট দাঁড়িয়ে তারপর চলে যাবো। তো এতক্ষণ যা কথা হলো মোটামুটি কিছুই শোনা গেল না, মাইকটা অফ ছিল বা সাউন্ডটা মিউট ছিল হয়তো, সেটিংসটা চেঞ্জ করলাম। যাই হোক, এখন শোনা যাবে। এখন মোটামুটি 8টা বেজে গেছে। আমরা এখন রথতলার এখান থেকে বেরোলাম, NH-12 যেটা। তো ওখান থেকে মোটামুটি কৃষ্ণনগর এখন দেখাচ্ছে 89 কিলোমিটার, আর আমার ম্যাপে যেটা দেখাচ্ছে মায়াপুর যেতে লাগবে এখন 106 কিলোমিটার। মোটামুটি 2 ঘন্টা 12 মিনিট টাইম দেখাচ্ছে। তো চলো এখান থেকে যাওয়া যাক। এখন এতক্ষণ যা শোনা গেল না সেটা আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি অলরেডি, এরপর থেকে আশা করি শোনা যাবে। আছি আমরা সোনাডাঙ্গার কাছাকাছি। এখানে রাস্তার কন্ডিশনটা এতটাই খারাপ, গাড়িটা স্পিড আপই করতে পারছি না, 30-40 চালিয়ে যেতে হচ্ছে কন্টিনিউ। সোজা চলে গেলে কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি, এই রাস্তাটা পুরোটাই সব জায়গাতে কানেক্ট করছে NH-12। এতক্ষণ যে রাস্তাটায় আসছিলাম আর বলে বোঝানোর মতন না, এত বাজে রাস্তা। এখন মনে হচ্ছে ভালো রাস্তা পাবো, আশা করছি। এই চলে এলাম টোল গেটে।
বারাসাত কৃষ্ণনগর সেকশন NH12। NH12 থেকে বাঁদিকে জাস্ট ঢুকে একটা রেলগেট পড়েছিল, রেলগেটটা ক্রস করে এরকম সুন্দর একটা গ্রামের রাস্তা পেয়েছি। এখান থেকে মোটামুটি আর 15 মিনিট দেখাচ্ছে যে লাগবে, 8 কিলোমিটার মতন। তো দেখা যাক কতক্ষণ লাগে। ভুট্টা চাষ হচ্ছে, ভুট্টা, এটা ভুট্টা না, রাস্তার পাশে এরকম বাঁদিকে ভুট্টা এরকম শুকাতে দিয়েছে। এগুলোই প্যাকেজিং করে বিক্রি হবে। এসছি এখন বামনপুকুর বাজার, এখান থেকে আর 10 মিনিট লাগবে দেখাচ্ছে। মায়াপুর মন্দিরের একদম প্রথম দৃশ্য অসাধারণ লাগছে। নতুন মন্দিরটা কি অপরূপ লাগছে, অনেক দূর থেকে দেখা যায়। আর আজকে আমাদের প্রথম দৃশ্য দেখেই মনটা ভরে উঠছে, কি সুন্দর লাগছে। এতক্ষণ আপনারা দেখলেন আমরা কলকাতা থেকে কীভাবে মায়াপুর এসে পৌঁছালাম বাই রোডে। এবার আসুন দেখে নিন খুব কম খরচে আমরা কীভাবে কলকাতা থেকে মায়াপুর যেতে পারবো। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আপনারা এই সমস্ত ট্রেনগুলির মধ্যে যে কোনো ট্রেনে চেপে মায়াপুর পৌঁছাতে পারবেন। হাওড়া স্টেশন থেকে যদি আপনারা মায়াপুর যাওয়ার জন্য রওনা দেন, তাহলে আপনারা যে কোনো ট্রেনে করে চলে যান নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনারা বাসে করে চলে যান নবদ্বীপ ঘাট পর্যন্ত, আর নৌকা করে নবদ্বীপ ঘাট টু মায়াপুর ঘাট পর্যন্ত আপনারা চলে যান। আর মায়াপুর থেকে যে কোনো টোটো আপনাদের মায়াপুর মন্দিরে পৌঁছে দেবে। মায়াপুর যাওয়ার জন্য যদি আপনারা শিয়ালদা থেকেও ট্রেন ধরেন, তাহলে আপনারা যে কোনো ট্রেনে পৌঁছে যান কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত। কৃষ্ণনগর স্টেশন থেকে আপনারা অটোতে করে স্বরূপগঞ্জ ঘাট চলে যান। স্বরূপগঞ্জ ঘাট থেকে আপনারা যে কোনো নৌকা করে মায়াপুর ঘাটে পৌঁছে যাবেন, এবং সেখান থেকে যে কোনো টোটো করে আপনারা পৌঁছে যাবেন মায়াপুর মন্দিরে। এইভাবে আপনারা খুব কম খরচে মায়াপুর পর্যন্ত পৌঁছাতে পারবেন ট্রেনে। মায়াপুর পৌঁছেই আমরা সবার প্রথমে একটি হোটেল নিয়ে নিয়েছিলাম মায়াপুর মন্দির থেকে, যেটি প্রায় 200 মিটার দূরে অবস্থিত ছিল। এখানে আমাদের নন এসি রুমের ভাড়া পড়েছিল 450 টাকা। আমরা আজকে এই হোটেলটিতে ছিলাম, বাবা লোকনাথ গেস্ট হাউস। এখানে নাম আর ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে বুক করতে পারেন। এই হোটেলটি ফেরিঘাট থেকে আসার পথে বাঁদিকে পড়বে। এছাড়াও মায়াপুর মন্দিরের বাইরে আপনারা অনেক হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন, যেখানে নন এসি রুম 400 বা 450 টাকা থেকে শুরু, এবং এসি রুম 1000 বা 1200 টাকা থেকে শুরু। সিজনের সময় গেলে দাম একটু বেশি পড়বে, তাই আপনারা বার্গেনিং করে নেবেন অবশ্যই। এছাড়াও মন্দিরের ভেতরে অনেক ভবন বা কুটির রয়েছে, যেখানে আপনারা অনলাইন বা অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বুক করতে পারেন। রাধে রাধে সবাইকে। এখন বাজে 11:30। আমরা এসে পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দিরে। এই হলো মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করে এদিকে বাদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24 ঘন্টা নন স্টপ কীর্তন চলছে। এটা হচ্ছে নতুন যে মন্দিরটা হচ্ছে তাই, আর তার পেছনেই হচ্ছে রাধা মাধব মন্দির আছে। আর এই দিকে রয়েছে মহাপ্রসাদের কুপন কাউন্টার। প্রথম কাউন্টারটা যেটা থেকে আমি কুপন কেটেছি সেটা হচ্ছে গদা ভবনের। এখানে 50 টাকার আর 80 টাকার কুপন রয়েছে। প্রসাদ রয়েছে মহাপ্রসাদ। এখানে রয়েছে 60 টাকার, এটা হচ্ছে নামহট্ট ভবনের। এটা হচ্ছে গীতা ভবনের, এখানে রয়েছে 70 টাকার। আর এই পাশে আরেকটা রয়েছে, এখানেও রয়েছে 50 টাকার মহাপ্রসাদ। এখানে রয়েছে খিচুড়ি, অন্ন ভাত, সবজি, ডাল, সবজি লাফড়া আর চাটনি। এই হচ্ছে মহাপ্রসাদ কাউন্টার। এবার দেখে নিন আপনারা যে মন্দিরের টাইম সময়সীমা, কখন কখন মন্দির খুলছে, কখন কী হচ্ছে, সেটা আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন। এখানটাতে ক্লোজ করে দিচ্ছি। সকাল 4:30টার সময় মঙ্গল আরতি হয়, 7টার সময় দর্শন আরতি হয়, ভাগবতম ক্লাস হয়, 8টার সময়, 8:30টার সময় ধূপ আরতি, 11:45-এ ভোগ অফারিং, 12টা থেকে ভোগ আরতি, 4টে পর্যন্ত ধূপ আরতি, 6টা থেকে সন্ধ্যা আরতি, 7:30 থেকে গীতা ক্লাস। এটাই মোটামুটি রয়েছে। রাত্রি 7:30 থেকে ভগবত পাঠ, আর 8:15 থেকে শয়ন আরতি হয়। কিন্তু সকাল 5টা থেকে 7:30 পর্যন্ত বন্ধ থাকে, দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, রাত্রি 8:30 থেকে মন্দির বন্ধ হয়ে থাকে সকাল 4:30 পর্যন্ত। এই হলো সময়সীমা। এইগুলো বাদ দিয়ে বাকি সময় মন্দির খোলা থাকে। সন্ধ্যা আরতির সময় প্রভুর সামনে নৃত্য হয়। যারা দর্শনার্থী আছে, ভক্ত আছে, তারা নৃত্য করে। এই হচ্ছে মোটামুটি। আর এইদিকে আছে, আর এইদিকে হচ্ছে বিভিন্ন রকম স্টল রয়েছে। এদিকে বিভিন্ন রকম স্টল রয়েছে, এটা যাবো পরে এদিকে।
এখন যেহেতু কুপন কাটতে এসেছি তাই যাচ্ছি না। আর এদিকে রয়েছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি, এই যে এইটা, এদিকেও যাবো আমরা পরে। আজকে যেহেতু সোমবার তাই একটুখানি দর্শনার্থী কম আছে, তাও যথেষ্ট আছে। দুপুর 11:30টার সময় রোদ আছে, রোদের মধ্যেই অনেকে ছাওয়া খুঁজছে। সবাই মোটামুটি ভোগ প্রসাদের লাইনে দাঁড়াচ্ছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য। তো আমিও নিয়ে নিয়েছি ভোগ প্রসাদের। এটা হচ্ছে গদা ভবনের লাঞ্চ টাইম 1টা থেকে 2:30 পর্যন্ত। গদা ভবনের লাঞ্চ এটা 80 টাকা করে পার হেড। আর 50 টাকারও আছে একটা খিচুড়ি ভোগ, রাইস ডাল চাপাটি মিক্স সবজি সুইট 50 টাকার। আর এটা হচ্ছে রাইস ডাল পকোড়া চাপাটি মিক্স সবজি পনির সবজি আর একটা মিষ্টি আছে। তো এইটাই হচ্ছে 80 টাকার কুপন। এই কুপনটা দেখিয়ে গদা ভবনে গিয়ে খেতে হবে। এখন আমরা আছি ভারতবর্ষের সবচেয়ে বড় বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটা মায়াপুর টিওভিপি মন্দির। এই হচ্ছে সেই মন্দির। ওখানে হচ্ছে বিনামূল্যে জুতো রাখতে পারবেন, কিন্তু ওখান থেকে মূল্য নেয়। আর এখানে আপনি ফোন জমা রাখতে পারবেন, কারণ কোনো রকমের অ্যান্ড্রয়েড থেকে স্টার্ট করে কোনো কিছু আপনি ভিতরে নিয়ে যেতে দেবেন। আর সামনে যে চেকিংটা হয় ওখানে এমনও না যে আপনি হাইড করে কিছু নিয়ে যেতে পারবেন, কারণ ওখানে হাইড করে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না, পুরোটা ভালোভাবে চেকিং হতে থাকে। তাই জন্য এখানে সব কিছু জমা রেখে এখানে সব কিছু কাইন্ডলি জমা দিয়ে, এখানে ফোন ক্যামেরা যা থাকবে আপনি এখানে জমা দিতে পারবেন। আর ওখানে আপনি জুতো জমা দিতে, জুতো রেখে তারপরে মন্দিরে এটা যেতে হবে। ম্যান্ডেটরি, এটা এতটাই ম্যান্ডেটরি যে ওখান থেকে আপনার গেট থেকে আপনাকে রিটার্ন এখানে পাঠিয়ে দেবে। এই হচ্ছে নতুন মন্দির। আর এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কোথায় কোন দিকে কী আছে। মেডিকেল, মেডিসিন, গোশালা, শ্রুতি ভবন, শৌচালয়, ভামসি ভবন, পার্কিং সব কিছু দেওয়া আছে ডাইরেকশান। তো আপনারা সব কিছু দেখে নিতে পারবেন। চলো, এটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেট। এখানে হচ্ছে চেকিং পোস্ট। এটা এই ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ সেট করা ওপরে রেড কালার দিয়ে, এইখান দিয়ে চেক করে তারপরে ভেতরে ঢুকতে দেবে এই মন্দিরের ভেতরে। আর এর ঠিক উল্টো দিকে এই টিওভিপি মন্দির। আর এই মন্দিরের প্রবেশ করতে গেলে এই সামনে যে গেটটা আছে এখান দিয়ে প্রবেশ করতে হবে। এখান থেকেই আমরা প্রবেশ করব। এই যে গেটটা আছে এই গেটটা থেকেই প্রবেশ করতে দেয়। আর কখন কি প্রবেশ করতে দেয় তার টাইম স্লট আমি আপনাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। টিওভিপি মন্দিরে ঢোকার জন্য যেখানে যে কুপনটা কাটতে লাগছে ওটা তো ওয়ান টাইম কুপন, ওটা কোনো ডোনেশন না, পার হেড 50 রুপিস। সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হতে চলেছে, তো এটারই কুপন। তো এখন আমরা এসে পড়েছি টিওভিপি নতুন মন্দিরের মধ্যে, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটা নতুন তৈরি হচ্ছে মায়াপুর ইস্কনের সবচেয়ে বড় বৈদিক মন্দির। তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন প্রভু, তার মুখ থেকে শুনে নিন যে এখানে এন্ট্রি ফিস আছে। হ্যাঁ, এখানে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফিস না, ডোনেশন নিচ্ছেন ওনারা। পার হেড 50 টাকা করে ডোনেশন দিচ্ছে, দুজনের 100 টাকা ডোনেশন। একটা টিকিট কেটেছি, তো টিকিটটা ছবিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখানের যে তথ্য আছে বা কী আছে না আছে ভেতরে, কোথায় কি তৈরি হবে না হবে এখনও পুরোটাই কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। 2026-এর শেষের দিকে তৈরি হবে আশা করা যাচ্ছে। তো প্রভুর মুখ থেকে শুনে নিন যে কোথায় কি বসবেন, কোন মন্দিরে কোন জায়গাতে ঠাকুর বসবেন। তো প্রভুর মুখ থেকে পুরো তথ্য শুনে নিন আপনারা। মায়াপুর নবদ্বীপ ধাম কি এটাই গৌতমানন্দে হরিবল। এই হচ্ছে মেন মন্দির। বাইরে থেকে 3টা দুয়ার দেখতে পাওয়া যায়। তো দিকে রয়েছে নৃসিংহদেবের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি গ্রাম রয়েছে ভজনপুরের দিকে, ওয়েস্টার্ন সাইড, ওখানে থিয়েটার তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত শ্রেষ্ঠত্ব দেখানো হবে। আর এই মেন মন্দিরে এখানে 3টে সিংহাসন, বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন লেফট সাইড, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণের স্থাপনা করা হবে। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, আর ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টশক্তি। নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, এই পুরানো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 26 সালের শেষের দিকে ওপেনিং হবে। পূর্ব দিকে থাকবে নৃসিংহদেব, ওখানে নৃসিংহ ভগবানকে স্থাপনা করা হবে। 2026-এর শেষে ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে, চেষ্টা চলছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে, পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এখানে বৃহৎ ভাগবত অনুসারে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। এই থার্ড ফ্লোর পর্যন্ত আপনারা পরে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন।
উপরের দিকে তাকান, মাঝখান দিকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, নিচে যে তৈরি হচ্ছে এই যে ঝাড়বাতি। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি, তাই না? এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধামবান্ডার পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু, দেখেন এই জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু ছিল প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির, এটা 1000 crore, আর ডোনেশন কে দিয়েছিলেন? 300 কোটি টাকা। অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন অম্বরীশ দাস ছিল প্রভুপাদের অন্যতম শিষ্য, আমেরিকাবাসী। ওনার ওয়াইফ আমাদেরই বাংলার বাঙালি। ফোর্ড কোম্পানির যে গাড়ি তৈরি হয় আমেরিকাতে, সে ফোর্ড কোম্পানির মালিক অ্যালফ্রেড বুশফোর্ড। উনি একাই 300 কোটি টাকা দিয়েছিলেন। আর পুরো ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। আচ্ছা, আর পুরো মন্দিরের বাজেট আপাতত 1000 কোটি টাকা। ওনার কিছু বাড়তেও পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বাবু। হরে 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 রাম হরে রাম 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 হরে জয় হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় মায়াপুর নবদ্বীপ ধাম কি জয় টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম কি জয়। যে যা পারেন অনুদান করবেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণের জন্য। এই সুযোগ বারবার আসবে না, আপনারা যে যতটুকু পারেন খুশি মনে মহাপ্রভু মন্দির নির্মাণে সহযোগিতা করবেন, তাতে আপনাদেরও জীবন ধন্য হবে। চেষ্টা চলছে 26 সালের শেষের দিকে ওপেনিং করার চেষ্টা চলছে। তো আপনারা অনলাইনেও অনুদান করতে পারেন www.tovp.org www.tovp.org অনলাইনে গিয়েও, ওয়েবসাইটে গিয়েও অনুদান করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। জয় গুরু মহারাজ কি জয়, জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জয়। এখন অলরেডি 1টা বেজে গেছে, মাথার ওপরে চরম রোদ, আর আমরা চলে এসেছি এখন কথা ভবনের সামনে। এখানে এখন 1টা থেকে মহাপ্রসাদ দেবে, তো সেই টিকিট দেখিয়ে এখান দিয়ে মহাপ্রসাদ খেতে হবে। তো যাই, ভেতরে যাই। সবাই ঢুকছে এখান থেকে, এই ভেতরে এখান থেকে যেতে হবে। তো বাঁদিকে এখানে গেস্ট হাউসও আছে এখানে থাকার জন্য। তো এখানে থাকতে গেলে এখানে যোগাযোগ করতে হবে। গদা ভবনে খাওয়ার জন্য এরকম লাইন দিতে হবে, এরকম লাইন দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে, ঢুকে মহাপ্রসাদ ভোগ করতে হবে। লাইনটা দেওয়া খালি। এখন আমরা চলে এসেছি গদা ভবনের ভেতরে, আর ভেতরে এরকম বুফে সিস্টেম আছে, ওখান থেকে খাবার নিয়ে আসতে হবে। নিয়ে এসে এরকম যেরকম নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এরকম নিয়ে এসে এখানে বসে খেতে হবে। খেয়ে নিজের পাতা নিজেকেই বাইরে ফেলতে হবে। তো ভোগ প্রসাদে দিয়েছে এটা ভাত, ডাল, সবজি, বেগুনি, পনির আলুর তরকারি আর পায়েস আর রুটি। চলো খাওয়া যাক এবার। মায়াপুরে যারা যারা আসছেন তাদের জন্য মন্দির তো রয়েছেই। এই দুপুরবেলা ভর গরমে বিশ্রামের জন্য একটা বিশ্রামগারও রয়েছে এরকম বড়, এখানে সবাই বিশ্রাম করছে। আর পাশেই টয়লেটের ব্যবস্থাও আছে, লেডিস জেন্টস সব রকম। আর এখানে সুন্দর একটা পার্ক রয়েছে যেখানে বসে টাইম স্পেন্ড করতে পারবেন, সবাই রেস্ট নিতে পারবেন এই দুপুরবেলা গরমে। আর এখান থেকে মন্দিরের দর্শনও করতে পারবেন। তো এখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে পার্কে বসে আছি। তো কেমন লাগলো ভোগ প্রসাদ? আমার মুখে তুমি খাওনি ভোগ প্রসাদ? বলো। ভালো লেগেছে, কিন্তু আগের থেকে কোয়ালিটি অনেকটা পোর করে দিয়েছে। যেরকম হচ্ছে তোমার আগের রাইসের কোয়ালিটি অন্যরকম ছিল, বাট এখন রাইসের কোয়ালিটি করে দিয়েছে নর্মাল। আগে আতপ চাল হতো, হালকা রাইস হতো। আর তারপর তোমার হচ্ছে কি সবজির কোয়ালিটিটা, যেরকম পনির আমাকে আতস কাজ দিয়ে খুঁজতে হচ্ছে, বাট ভোগ তো ভোগ
ভোগ হিসেবে ঠিক আছে, এখনকার সময়ের জন্য ওই ভোগ ঠিক আছে। আর আগে মানে দিয়ে যেত প্রসাদ, এখন But আগের প্রসাদ যেভাবে দিত, মানুষকে যেভাবে আপ্যায়ন করতো, বা ওটাকে কি বলে, সেবা। আমরা তো দর্শনার্থীদের যেভাবে সেবা করতো। সেবা করতো, সেই সেবাটা এখন আর নেই। এখন buffet system করে দিয়েছে। বুফে সিস্টেম করেছে, ইভেন তোমার টোটোতে বসার আগে বলছে যে বসতে দেবো না, 4 জন হলে তারপর বসবো। তো এই জিনিসগুলো আগে কখনো করতো না। মায়াপুরে আগে যখন কারোর সঙ্গে কারোর চোখের ওপর চোখ পড়ে যেত, চিনুক চাই না চিনুক, সবাইকে বলতো রাধে রাধে, এখন হরে কৃষ্ণ, এখন এই যে অবস্থা। হ্যাঁ সবাইকে বলতো হরে কৃষ্ণ, ও হরে কৃষ্ণ, তে হরে কৃষ্ণ, সব মানে একটা ভালো পজিটিভ ভাইব ছিল। বাট এখন অনেকটা বিজনেসের দিকে ফোকাস চলে গেছে, চাই টোটো হোক, ফুড হোক, ট্রাভেলিং হোক, সব কিছু মোটামুটি। 2 বছর আগে কি মিনিমাম 2 বছর আগে ভাইবস আলাদা ছিল, এখনকার ভাইবস আলাদা। এটা হলো সেই মায়াপুরের ফেমাস গোবিন্দাস। এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর নাকি, শুনেছি, খাইনি আমরা। যাই হোক, আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন। ভবন থেকে যে রাস্তাটা আসছে সোজা, সেই রাস্তা দিয়ে আসলেই লেফট সাইডে পড়বে এই গোবিন্দাস প্রসাদাম, আর সোজা পড়বে 4 হুইলার পার্কিং আর বাইক পার্কিংয়ের জায়গা। এই এক্সিট নম্বর 4 বাদিকে, নামট্ট ভবন বাদিকে, ঈশ্বর ভবন বাদিকে, গীতা ভবন বাদিকে, আর কার পার্কিংয়ের জায়গাটা এটা। আর এই গোবিন্দাসের পাশেই রয়েছে এরকম গৌরাঙ্গ সুপার মার্ট। এখান থেকে আপনারা যা সামগ্রী লাগে আপনাদের কেনাকাটা করতে পারেন। এই পাশে রয়েছে গোশালা স্টল, হার্বাল প্রোডাক্ট, ঘি এইসবই পাওয়া যায়, স্যান্ডেল, বিভিন্ন রকমের এই আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে গোশালা স্টল। এখন আমরা চলে এসেছি গোশালাতে। এমনি ছোটি কম দামের একটা কিনে। গীতা ভগবান পাঠ বই বিক্রি হচ্ছে, আর এখানে গরু তৈরি সব রকম জিনিস, ঘি, ক্ষীর, দই এসব এখানে পাওয়া যাচ্ছে। এখানে স্যান্ডেল, সেন্ট, ঘি, আমলকি, মধু, তেল, গঙ্গা জল সব কিছু পেয়ে যাবেন এখানটাতে। এই পারে দোকানটাও সেমই আছে। সিনটা দেখো, এটা পুরোটা একটা স্টল আছে, প্রচুর স্টল আছে, জামা কাপড়, বই, ফটো, বিভিন্ন রকম ব্যাগ, সব রকম একটা স্টল পেয়ে যাবেন এখানে। এখানে যে স্টলগুলো আছে, নানা রকমের ক্লস, অনেক কিছু তুলসী মালা থেকে ব্যাগ থেকে যেগুলো পাবেন, তার ঠিক অপোজিটেই আছে স্বামী প্রভুপাদর পুষ্প সমাধি। ওনার এর ভিতরে হচ্ছে ওনার সমাধিটা রাখা হয়েছে। ইভেন তার যে কিছু ভিজুয়াল আছে, যেগুলো হচ্ছে আপনার ওনার টাইমের কীরকম আছে তার কিছু স্ট্যাচু, আর অডিটোরিয়াম একটা। ইভেন উপরে গিয়ে আপনারা যে একদম উপরে যে টপটা দেখছেন, টপে ওখানে উঠে ওনার একটা ধূপ আর মানে ধূপ আর মোমবাতি দিয়ে শ্রদ্ধা জানানোর একটা জায়গা আছে। আর এটা ঢুকতে গেলে মোবাইল জমা রাখতে হবে। এখানে ঢুকতে গেলে অবশ্যই ফোন, তোমাকে এখানে যে কটা মন্দির দেখছেন, এখানে কোনো জায়গায় ফোন আর জুতো পরে জুতো তো অ্যালাউই নেই, ইভেন ফোনও না, ফোন ক্যামেরা কিছুই না। এইবার এক নজরে আসুন দেখে নিন আপনি মায়াপুরে এলে মায়াপুরে কোন কোন মন্দির বা উল্লেখযোগ্য স্থানগুলি আপনি ঘুরে দেখতে পারবেন। সেই সমস্ত জায়গাগুলো এখানে একটা ছোট্ট বিবরণ দেওয়া রয়েছে। এতক্ষণ আপনারা ভিডিওতে যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলেন সেগুলো আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন।
এর পরবর্তীতে যে সমস্ত জায়গাগুলো আরও আছে সেগুলো ঘুরে দেখতে হলে আপনাকে বাইরে থেকে কোনো রকম টোটো ভাড়া করতে হবে। আর এখানে প্রত্যেকটা টোটোই প্রায় 400 থেকে 450 টাকা ভাড়া নিয়ে থাকে। অনেক বার্গেন করার পরে আমরা 5 থেকে 6টা জায়গা ঘুরে দেখি মাত্র 250 টাকার বিনিময়ে। আমি নিচে টোটোওয়ালার নাম্বারটাও দিয়ে দিলাম। মায়াপুরের প্রত্যেকটি মন্দিরেই ক্যামেরা বা মোবাইলে ভিডিওগ্রাফি করা বা ফটো তোলা নিষিদ্ধ আছে, তাই জন্য আমরা যতটা পেরেছি বাইরে থেকেই ভিডিও করার চেষ্টা করেছি। এখানের প্রত্যেকটি মন্দিরেই ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, বাবা মহাদেব, মা লক্ষ্মী পূজিত হয়ে থাকেন। প্রত্যেকটি মন্দিরই সুন্দর ও সুসজ্জিতভাবে গড়ে তোলা হয়েছে। এখানে গেলে আপনারা আলাদাই একটা শান্তি অনুভব করবেন। আর এই জায়গাটি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটি একটি ছোট মন্দির যেখানে একসময় শ্রীবাস ঠাকুরের বাড়ি ছিল। তার বাম বেদিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য বিগ্রহ রয়েছে। এই শ্রীবাস ঠাকুরের বাড়িতে খোলবঙ্গ ডাঙ্গা নামে পরিচিত একটি স্থান রয়েছে যেখানে ঢোল ভাঙা হয়েছিল। মায়াপুর শ্রী চৈতন্য মঠ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই স্থানটিকে বৃন্দাবন পট্টন নামেও অভিহিত করেছিলেন, যেখানে বৃন্দাবনের আবির্ভাব হয়েছিল। 1918 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং দীর্ঘকাল ধরে এটিই ছিল ভারত জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের প্রধান কার্যালয়। এই জায়গাটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি নামে পরিচিত। এখানে শ্রী চৈতন্যের লীলা প্রদর্শনীর একটি মিউজিয়ামও রয়েছে। বৃন্দাবনের পবিত্র স্থানগুলির স্মরণে শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোবর্ধন তৈরি করেছিলেন। বৃন্দাবনের গোবর্ধনের পরিক্রমা সম্পাদনের মাধ্যমে যে আধ্যাত্মিক আশীর্বাদ পাওয়া যায় তা মায়াপুরেও অনেক কম পরিশ্রমে পাওয়া যায়। বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা করতে 8 থেকে 14 ঘন্টা সময় লাগে, যা নির্ভর করে হাঁটার গতির ওপর। তবে মায়াপুরে এই পরিক্রমা মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন করা যায়। আর এর পাশেই রয়েছে দুটো কুণ্ড, একটি রাধা কুণ্ড আর একটি শ্যাম কুণ্ড। এই দুটো পুকুরেই অনেক বড় বড় মাছ রয়েছে, আর সেগুলোকে এই দর্শনার্থীরা মুড়ি বা বিস্কুট খাওয়াচ্ছিলেন। এই মন্দিরগুলো ছাড়াও আপনারা এই চাঁদ কাজীর সমাধিতেও আসতে পারেন, আবার বাবা জগন্নাথ ধামেও যেতে পারেন। মায়াপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে। আমরা সময়ের অভাবে আর সেটা ঘুরে দেখতে পারিনি, আপনারা চাইলে অবশ্যই যাবেন। সব রকম সাইট সিন সেরে আমরা আবার ফিরে গেছিলাম রাধামাধব মন্দিরে। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স, অন্নদান প্রসাদন ভবন। এইখানে অনেক মানুষ রাতের বেলার ভোগ প্রসাদের কুপনের জন্য দাঁড়িয়ে আছেন। এইখানে আপনারা চাইলে ডোনেশন করতে পারেন বৈষ্ণব ও তীর্থযাত্রীদের ভোজনের জন্য। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এখানে আপনারা ডোনেশন করতে পারেন। সন্ধ্যেবেলা জাস্ট মন্দিরটা অসাধারণ লাগছিল। সুন্দর এলইডি লাইট দিয়ে পুরো মন্দিরটি ভালোভাবে সাজানো ছিল। প্রতিটি মোবাইল ও ক্যামেরা 5 টাকার বিনিময়ে মোবাইল কাউন্টারে জমা রেখে আর জুতোর কাউন্টারে জমা রেখে আমরা চলে গেছিলাম মন্দিরে। মন্দিরে দর্শন করার পরে আমরা বেরিয়ে এসে ভিডিওটি করেছিলাম। হ্যাঁ, একদিনে মায়াপুর খুব ভালো ঘুরে, মানে একদম টাইম ওয়েস্টও হয়নি। যেখানে যাওয়ার গেছি, খাবার টাইপে খেয়েছি, বাইরে বেরিয়েছি, সাইট সিইং করেছি, দর্শন করলাম। এখন বাইরে যাব, আবার খাবো, গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো। তো এইমাত্র আমরা দর্শন করে বেরোলাম, বেরিয়ে এখন আরতি হচ্ছে, তো আমরা বেরিয়ে এসেছি, যত আমরা বেরোতে হবে। তো আজকের মতন মায়াপুর ভ্রমণ এখানেই সমাপ্তি। তোমরা সবাই জানিও যে আজকে মায়াপুর ভ্রমণের এই একদিনে কলকাতা থেকে মায়াপুর ভ্রমণ তোমাদের কেমন লাগলো, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততদিন টেক কেয়ার, টাটা, বাই বাই।